আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মৌলভীবাজার, যা সিলেট অঞ্চলের অন্তর্ভুক্ত। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় এখানে হাজীপুর, শরীফপুর এবং খর্মদা ইউনিয়ন সীমান্তবর্তী জায়গার মধ্যে বাংলাদেশের যে বাঁধ ভাঙ্গার কারণে, মনু নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে বিভিন্ন বন্যা হয়, আকস্মিক বন্যা। যখন ইন্ডিয়া থেকে পানি আসে, ভারত থেকে যখন পানি এখানে আসে, তখন যে বাঁধটা ভেঙে ওইদিকে পানি প্রবেশ করে বাংলাদেশে, এই হচ্ছে সেই জায়গা। ওই জায়গা হয়ে এদিকে পানি প্রবাহিত হয়, অর্থাৎ আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই পাশ হচ্ছে, এখানে দেখা যাচ্ছে কিনা আপনারা দেখছেন, সাথে থাকবেন। এই পাশ হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের সীমান্ত, এবং এখানে আমি আরো কিছু জায়গা দেখাচ্ছি। এই হচ্ছে বাংলাদেশের অংশ, কিন্তু আমার এই পাশে হচ্ছে আমি সীমান্ত দেখাবো কাঁটাতার, ভারতের কাঁটাতার। ভারতের কাঁটাতার দেখানোর জন্য আসছি না, মূলত বন্যা কবলিত অঞ্চল, বন্যার অবস্থা ভয়াবহতা এবং যে জায়গাগুলো ভেঙে যাওয়ার কারণে বন্যা, আকস্মিক বন্যা হয়, সেগুলো এভাবে হয়। তো এভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার মাধ্যমে কিভাবে রিকভার করা যায়, এই হচ্ছে আমি যে পার্শ্ব দেখাচ্ছি, এই হচ্ছে ইন্ডিয়া, অর্থাৎ ইন্ডিয়ার ওই পাশ। আর আমি দেখাচ্ছি এই পানি এদিকে এসে মূলত বাংলাদেশে প্রবেশ করে। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, নিশ্চয়ই একটা দেশ অন্য দেশের অর্থনীতিতে বেশ ইতিবাচক সাড়া দিতে পারে এবং নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সেজন্য বাংলাদেশের যত কূটনৈতিক সম্পর্ক রয়েছে বিভিন্ন দেশের সাথে, সেই কূটনৈতিক সম্পর্ক যদি স্থাপন করা যায় ভালোভাবে, তাহলে নিশ্চয়ই এগুলো আমাদের জন্য শুভকর হবে। তো দেখছেন এখানে বাঁশের সাঁকো দেওয়া হয়েছে, পানিটা নিশ্চয়ই কমেছে, এবং এই জায়গায় বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফ তারা দায়িত্ব পালন করছেন উভয় সীমান্তে। বেশ নীরবভাবে, শান্তভাবে রয়েছেন এবং নিজ নিজের দায়িত্ব খুব সহজ সুন্দরভাবে পালন করছেন। আমি যতটুকু বুঝতে পারছি, যাই হোক এভাবে সুন্দর দায়িত্ব পালন করেন সেই প্রত্যাশা করছি। এবং ভারতের প্রতি আমার আহ্বান, তারা বন্ধুসুলভ সম্পর্কের মাধ্যমে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সবার সাথে অর্থনৈতিক অবস্থা মজবুত করবেন, এবং প্রত্যেকটা দেশের সাথে যখন সম্পর্ক স্থাপন হয়, উভয়ের স্বার্থ যখন দেখা হয়, তখন সম্পর্ক আরো গভীর হয়, ভালো হয়। এর জন্য নিশ্চয়ই এই দেখছেন ইন্ডিয়ার, অর্থাৎ ভারতের এখানে বিএসএফ যাকে বলা হয়, তারা এখানে থাকাচ্ছেন, এদিকে দেখছেন, নিশ্চয়ই একটু অবজার্ভ করছেন। তাছাড়া আমি এই জায়গাটি, অর্থাৎ এই হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়া হচ্ছে এই পাশ, অর্থাৎ শেষ পাশ। সো ভালো থাকবেন। এই হচ্ছে সীমান্তবর্তী জায়গার যে পানির অবস্থা, পানিটা বেশ কম রয়েছে, কমেছে, যা 2026 সালের জুলাইয়ের 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ বেশ ভয়াবহতা ছিল মনু নদীর। মনে হয় এই বাঁধটা ভেঙে যাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে। এই সম্পর্কে সংসদে আলোচনা চলছে যে এই বাঁধ ভেঙে যাওয়ার কারণে পানি এদিকে আসছে। মূলত এই বাঁধের যে চিত্র তুলে ধরার জন্য এখন কোনো স্রোত নাই, পানি নাই, এখানে স্থবির রয়েছে, দেখছেন, স্থির রয়েছে। আমি যা আপনাদের সামনে শুক্রবারে ভিডিও ধারণ করছি, 2026 সালের জুলাইয়ের 17 জুলাই দেখতে পাচ্ছেন স্থির চিত্র। এবং এই হচ্ছে সীমান্তের যে রেখা, এখানে পিলার দেখতে পাচ্ছেন, একটি পিলার এবং দুইটি পিলার, এই পিলারের স্থির রয়েছে, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এবং নিশ্চয়ই বিএসএফ এবং বিজিবি উভয়ের সেফটির জন্য বা উভয়ের ভালোর জন্য ওনাদের কোনো ভিডিও চিত্র আমাদের এই ভিডিওতে ধারণ করিনি। এবং আপনারা জাস্ট আমাদের বাংলাদেশের এই সীমান্তের অংশটা দেখতে পেরেছেন। নিশ্চয়ই দোয়া করবেন যেন আসলে আমরা সুন্দরভাবে এই বাঁধটা নির্মাণ করতে পারলে, বা আমাদের দেশের জন্য বা সকল দেশের জন্য, কারণ একটা দেশ যখন পার্শ্ববর্তী দেশ হয়ে অর্থনৈতিক উন্নতি প্রবৃদ্ধি ঘটে, নিশ্চয়ই অন্য দেশের উপরও বেশ ভালো সাড়া দিতে পারে। এই জন্য সবার জন্য দোয়া প্রার্থনা করি যেন একে অন্যের সুসম্পর্ক বজায় থাকুক, এবং বৈরী পরিবেশ যেন না তৈরি হয়, এবং আমাদের সম্পর্ক যেন আরো তীব্র খারাপ পর্যায়ে না যায়, সেই প্রত্যাশা করছি এবং আহ্বান জানাচ্ছি। কারণ নিশ্চয়ই একে অন্যের
বৈরী সম্পর্ক উভয় দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। শুভকামনা রইল আমাদের বাংলাদেশের পানি নিয়ন্ত্রণ অবস্থা যেন সঠিকভাবে নিয়ন্ত্রণে থাকে, সেই প্রত্যাশা করছি। এবং দেশের জন্য শুভকামনা, এবং আমাদের এশিয়া মহাদেশের যত দেশ রয়েছে সকল দেশের জন্য শুভকামনা রইল, যেন আকস্মিক বন্যা বা কৃত্রিম বন্যা বা অস্বাভাবিক বন্যা থাকার কারণে এই দুর্যোগ, প্রাকৃতিক এবং কৃত্রিম উভয় দুর্যোগ থেকে আমরা নিজেদের সেফ রাখতে পারি, সেই প্রত্যাশা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হচ্ছে বন্যার পরিস্থিতি জুলাইয়ের 17 তারিখ 2026 সালের অবস্থা। এখন এই যদিও মনু নদীর স্রোত বেশ ভালো তীব্র রয়েছে, অবস্থা রয়েছে, কিন্তু এখান থেকে এই মুহূর্তে কোনো পানি আসছে না। যদিও 2-1 দিন পূর্বে বা যা 1 সপ্তাহ পূর্বে হয়তো 10-9 তারিখ আসলে হয়তো এই অবস্থা দেখাতে পারতাম। যাই হোক, আমরা আপনাদের এই 1 সপ্তাহ পর, অর্থাৎ পানির যে মনু নদীর এই যে উজিরপুরের বাঁধ ভাঙ্গার 1 সপ্তাহ পর এখানে আসছি। আসার পরে এই চিত্রটা আপনাদের সামনে তুলে ধরেছি। প্রিয় দর্শক, আমরা এসেছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শেষ সীমান্তবর্তী শেষ আলীপুর গ্রামে, আলীনগর গ্রাম যাকে বলা হয়, সেই আলীনগর গ্রাম রাজাপুর ব্রিজের পাশেই শেষ প্রান্তে পূর্ব পাশে আলীনগর গ্রামের শেষ সীমান্তে একটি বাঁধ রয়েছে। ওই বাঁধটা থাকলে কি হয় এবং না থাকলে কি হয় সে সম্পর্কে অনেকের জানা রয়েছে। বাঁধটা থাকলে ওই আকস্মিক বন্যা থেকে রেহাই পায় মনু নদীর তীরবর্তী লোকবল। তো তারা এই বন্যার কবলিত হয়ে থাকেন। বাঁধটি ভেঙে যাওয়ার কারণে আমার পাশে দেখছেন এই যে খালটা হয়ে এখানে বাংলাদেশের মনু নদীতে গিয়ে ওই পানিটা প্রবাহিত হয়। তো আমার ডান পাশে দেখছেন, ডান পাশে বাংলাদেশ এবং বাম পাশে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা সিলেটের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়, এখানে ইন্ডিয়ার সীমান্তবর্তী যে কাঁটাতারের বেড়া দেখছেন সেই একদম কাছাকাছি, অর্থাৎ ইন্ডিয়ার খুব কাছে আমরা এখানে আছি। এবং আপনারা কতটুকু দেখছেন বুঝতে পারছি না, তারপরেও এই দেখছেন ইন্ডিয়ার যে ক্যাম্পে, এখানে বিভিন্ন ব্যক্তি, এখানে ইন্ডিয়ার যারা আমাদের বাংলাদেশের বিএসএফ এবং বাংলাদেশের বিজিবি এবং ইন্ডিয়ার বিএসএফ উভয়ের সমন্বয়ে নিরাপত্তার জন্য সীমান্ত রক্ষার্থে দায়িত্ব পালন করছেন। বিএসএফ এর ক্যাম্প এখানে দেখছেন। আমাদের বাংলাদেশের যারা বিজিবি রয়েছেন, একসময় নাম ছিল বিডিআর, তারাও আমাদের পাশে রয়েছেন। আমরা যে জায়গায় রয়েছি সেই জায়গায়, অনেক জায়গায় এখানে থেকে দেখে আসছি, দায়িত্ব পালন করছেন। যাই হোক, উভয় দেশের যারা এত পরিশ্রম করছেন তারা নিরাপদ রাখুক নিজ নিজ দেশের সীমান্ত রেখা, এবং একে অন্যের সহযোগিতার মাধ্যমে নিরাপদ দেশ সার্বভৌম রক্ষা পাক, সেই প্রত্যাশা করছি। এবং সবার জন্য শুভকামনা, যেন নিরাপদভাবে তাদের জীবন, দায়িত্ব এবং সীমান্তবর্তী মানুষের জীবন রক্ষার্থে দায়িত্ব পালন করছেন, এবং দেশ রক্ষার্থে পাশাপাশি যারা সীমান্তে বসবাস করছেন তাদেরও জীবনমান রক্ষার্থে, তাদের জনজীবন নিরাপত্তার জন্য যদি দায়িত্ব সঠিকভাবে পালন করেন তাহলে ভালো হয়। এবং বাংলাদেশের যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করে, এবং তারাও বাংলাদেশের ব্যক্তিবর্গ যারা অধিবাসী রয়েছেন, বাংলাদেশের বসবাসকারী যারা বাংলাদেশবাসী এবং ইন্ডিয়ার বসবাসরত যারা জনসাধারণ রয়েছেন, সকলের নিরাপত্তার জন্য এইরকম দায়িত্ব পালন করা। আমরা এখানে আসছি বিভিন্ন পানি চিত্র তুলে ধরার জন্য। বিভিন্ন পানির কম দেখা যাচ্ছে এখানে, প্রায় কমেছে, এবং এই পানিগুলো আমরা আপনাদের সামনে দেখাচ্ছি। এবং বেশ পরিশ্রম করে আসছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হয়েছে। ভিতরে আসছি অলিগলি পেরিয়ে বিভিন্ন ধরনের সীমান্তের শেষ প্রান্তে আসার জন্য, আপনাদের জন্যই আসা। সো একটা ভয় লাগছে, শেষ সীমান্তে আসছি। যাই হোক, তারপরে আপনাদের জন্য আমরা ভিডিও ধারণ করলাম। এবং সার্বভৌম রক্ষা পাক বাংলাদেশ, এবং এক দেশ ভালো থাকলে অন্য দেশও ভালো থাকে, এক দেশ যদি খারাপ থাকে অন্য দেশে প্রভাবিত হয়, সেজন্য
সবাই নিজ নিজ জায়গা থেকে সকলের শান্তি রক্ষার্থে যেন কাজ করা হয়। শুধু দেশ রক্ষা নয়, মানুষের জন্য যান জীবন রক্ষা বা সকল কিছু দায়িত্ব পালনে যেন গুরুত্বপূর্ণ অবদান রাখেন, সেই প্রত্যাশা করছি। আমরা আপনাদের সামনে আরো কিছু চিত্র তুলে ধরবো, নিশ্চয়ই ভালো লাগবে। দেখছেন আমি বাংলাদেশের অংশ এখন দেখাচ্ছি। তো কাঁটাতারের বেড়া একটু পূর্বে দেখেছেন এবং এই অবস্থায় আপনারা দেখছেন বাংলাদেশের অংশ। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের যে কাছাকাছি একটা দৃশ্য আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে ইন্ডিয়ার আকাশ, অর্থাৎ ভারতের আকাশ। এই যে লাল এখানে খুব উঁচু জায়গা, আমার মনে হচ্ছে বাঁধ রয়েছে। এই জায়গার শেষ সীমান্ত, অর্থাৎ ওই পাশ হচ্ছে ইন্ডিয়া এবং আমি বাংলাদেশ থেকে কথা বলছি। এই হচ্ছে বাংলাদেশের আকাশ। তো বাংলাদেশের আকাশ দেখছেন, এই হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এখন আমরা আপনাদের সাথে আরো কিছু দৃশ্য তোলার সুযোগ হলে, এবং এই জায়গায় কাছাকাছি, খুব কাছাকাছি বাঁধ রয়েছে, যা এই বাঁধ দিয়ে পানি প্রবেশ করে। দর্শক দেখছেন, আমরা বিভিন্ন বিষয় অবজার্ভ করছি, সীমান্তে আসছি। তো আসার পর একটা বিষয় অভিজ্ঞতা শেয়ার করছি। ওই বাংলাদেশের বিজিবি বেড়ে যান, সংখ্যাটা একটু বেড়ে যায় এই কারণে যে দূর থেকে কোনো ব্যক্তি আসলে তো তাদের ভিডিও ক্যামেরায় যেন না আসে, সেজন্য সর্বোচ্চ চেষ্টা করছি। এদিকে তারা আমার পিছনে, এদিকে তারা আমার পিছনে রয়েছেন, যার কারণে আমি হয়তো সামনে যাচ্ছি। তো এই অবস্থায় আপনারা দেখছেন আমাদের বাম পাশে হচ্ছে ইন্ডিয়া, যা ভারত, এবং ডান পাশে বাংলাদেশ, অর্থাৎ এই বাম পাশে ভারত, ডান পাশে বাংলাদেশ। এই অবস্থায় হাঁটছি এবং এই গলি দিয়ে শেষ আলীনগরের যে বাড্ডাতে গিয়েছি। তো যাই হোক, আমি একটু ঘুরছি সামনে, দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে ভিডিও করছি যেহেতু আলো আছে, যার কারণে ভিডিওটা ধারণ করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি। এইভাবেই আমরা ভিডিও ধারণ করে গিয়েছিলাম, কিন্তু পিছন থেকে যখন 3-4 জন করে আমাদের বিজিবি, আমাদের দেশের দায়িত্ব পালন করা ব্যক্তি, যে সৈনিক, তাদের কারণে ওই পিছন থেকে তাদের ভিডিওটা ধারণ যেন না হয়, সেদিকে লক্ষ্য রেখেই মূলত আমরা সামনে পিছিয়ে এভাবে ক্যামেরার আপ ডাউন করেছি। যাই হোক, অনেক কিছু তুলে ধরেছি। তো আজকের ভিডিওটা ফ্লাড নিয়ে, বাংলাদেশের বন্যা নিয়ে সর্বশেষ পরিস্থিতি নিয়ে আপলোড করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো কিছুটা পরপর বাংলাদেশের যে এই বিজিবি, ওনারা দায়িত্ব পালন করছেন। যাই হোক, আমরা সামনে যাচ্ছি, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। ভালো থাকছিল না, কিন্তু ভাবলাম এই বিষয়ে কথা বলি, যেহেতু নদী ভাঙ্গন প্রবণ অবস্থা, নদীর যে বেহাল, খুব উত্থাল আমাদের মৌলভীবাজার জেলার যে মনু নদী, বন্যা, আকস্মিক বন্যা বা হঠাৎ অস্বাভাবিক বন্যা হওয়ার সম্ভাবনা, সেই বিষয়ে কথা বলি। এবং মৌলভীবাজার সহ অন্যান্য মৌলভীবাজার এর সাথে অন্যান্য জেলার সাদৃশ্য বা এই যে মিল রয়েছে, এইরকম বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। বিশেষ করে পাহাড়ি অঞ্চল এর অপরচুনিটি রয়েছে, কিন্তু অসুবিধাও রয়েছে। তদ্রূপ এখানে নদী তীরবর্তী উপজেলা, জেলা এর সুবিধা রয়েছে, অসুবিধাও রয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জেলা, উপজেলাগুলোর কি কি সুবিধা অসুবিধা রয়েছে, সেই বিষয়ে কথা বলবো। আপনারা জানেন যে শুধু মৌলভীবাজার জেলা নয়, মৌলভীবাজার জেলার পাশাপাশি হবিগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ থেকে শুরু করে অন্যান্য কিছু কিছু জেলা উপজেলা রয়েছে, যেগুলো অনেকে সীমাবদ্ধতা রয়েছে, অসুবিধা রয়েছে। এই অসুবিধা নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এবং সুযোগগুলো নিয়ে একাধিকবার কথা বলা হয়েছে, লং কন্টেন্ট গুলো প্রকাশ হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এই সুবিধার আড়ালে অসুবিধা কি কি রয়েছে, সেই বিষয়ে কথা বলার জন্য আজকের লাইভে আসা। অনেক সম্ভাবনা, সুযোগ সুবিধা সম্পর্কে জেনেছেন, কিন্তু অসুবিধা কি কি, এই পাহাড়ি অঞ্চল, নদী কেন্দ্রিক অঞ্চল বা হাওর কেন্দ্রিক অঞ্চলের সুবিধা জেনেছেন, অসুবিধাগুলো নিয়ে আলোচনা করছে। বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলো যেমন মৌলভীবাজার, সিলেট, কুড়িগ্রাম, সাতক্ষীরা, কক্সবাজার ইত্যাদি ভৌগোলিক অবস্থানের কারণে কিছু কিছু সুবিধা এবং অসুবিধার সম্মুখীন হয়ে থাকে।
তার মধ্যে নিরাপত্তাহীনতা, চোরাচালান এবং আর্থসামাজিক বিচ্ছিন্নতা এখানকার প্রধান সমস্যা। তবে সঠিক ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব। সেই বিষয়ে আমরা কথা বলবো, নিশ্চয়ই আপনাদের কাজে আসবে। সীমান্তবর্তী জেলার প্রধান প্রধান অসুবিধাগুলো বা চ্যালেঞ্জ সম্পর্কে তুলে ধরছি। সীমান্তবর্তী অপরাধ এবং চোরাচালান, মাদক, অস্ত্র এবং বিভিন্ন পণ্যের অবৈধ চোরাচালান সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এগুলো কাজে লাগানোর মাধ্যমে যদি এই যে সমস্যাগুলো সমাধান করা যায়, তাহলে এই জেলাগুলো, উপজেলাগুলো অনেক ভালো প্রবৃদ্ধি করবে, দেশের অবস্থান তৈরি করবে, অর্থনৈতিক অবস্থান যেখানে নিশ্চয়ই অনেক ভালো সুযোগ সুবিধা নিয়ে আসবে। সেই জন্য যৌথভাবে সকলের সামাজিক এবং এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে বাস্তব কেন্দ্রিক যারা এই চোরাচালান বা অন্যান্য অস্ত্র থেকে শুরু করে মাদক দ্রব্য বা অন্যান্য যত অবৈধ ব্যবসা রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করতে প্রশাসনকে সহযোগিতা করেন, তাহলে নিশ্চয়ই এই বিষয়টি সমাধানে আসবে। মানবাধিকার লঙ্ঘন, প্রাণহানি ঘটে থাকে, যেমন অবৈধ অনুপ্রবেশ এবং কাঁটাতার পারাপারের কেন্দ্র করে প্রায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে সাধারণ মানুষের প্রাণহানি ঘটে, যা সীমান্ত তীব্র উত্তেজনার সৃষ্টি করে। এই জন্য এগুলো স্থায়ী সমাধানের জন্য এই সকলের বন্ধুসুলভ আচরণ এবং সুন্দর বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে এই যে ভালো অবজার্ভ করে কিভাবে সমস্যা চিহ্নিত করে সমাধান করা যায় সেগুলো নজরদারি দিলে নিশ্চয়ই সমাধানে আসবে। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, আপনারা শুনতে পাবেন, এগুলো আপনাদের কাজে আসবে। এখানে অনুন্নত অবকাঠামো এবং যোগাযোগ, এই বড় সমস্যা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম যে সীমান্তবর্তী এলাকাগুলোর যে যোগাযোগ ব্যবস্থার অবস্থা খুব খারাপ থাকে, সেই বিষয়ে সবার নজরদারি এবং সমাধানের সুচিন্তা থাকার প্রয়োজন রয়েছে। যেমন অনেক সীমান্তবর্তী জেলা মূল শহর থেকে দূরে হওয়ায় সেখানে পর্যাপ্ত শিল্প কারখানা এবং উন্নত শিক্ষা স্বাস্থ্য সেবা গড়ে ওঠে না। শিল্প কলকারখানার যোগাযোগ ব্যবস্থা অনুন্নত থাকে, পাশাপাশি এখানে শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ থাকে, পাশাপাশি স্বাস্থ্যহানি ঘটে বা সুস্বাস্থ্যের অধিকার বা চিকিৎসা সেবার ক্ষেত্রে উন্নত স্বাস্থ্য ব্যবস্থার উন্নত মাধ্যম কম থাকে, এগুলো দেখার বিষয় আছে। অনিশ্চিত জীবন এবং জীবিকা, এই বিষয়ে কথা বলছি। অনিশ্চিত জীবন এবং জীবিকার ক্ষেত্রে শূন্যরেখা সংলগ্ন বসবাসকারী মানুষের জমির মালিকানা নিয়ে অনিশ্চয়তা এবং যাতায়াতের কড়াকড়ির কারণে জীবনযাত্রা ব্যাহত হয়, অর্থাৎ জীবনমান পিছিয়ে থাকে। এই যে সীমান্তবর্তী বা সিলেট অঞ্চলের যে মানুষ বেশিরভাগ প্রবাসে জীবনযাপন করার মাধ্যমে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি করলেও সরকারি রাস্তাঘাট বা অন্যান্য যে উন্নয়নমূলক অবস্থা কিছুটা পিছিয়ে থাকার কারণে আসলে বোঝা যায় না। এই জন্য এই যে যোগাযোগ ব্যবস্থা স্বচ্ছ থাকা খুবই প্রয়োজন এবং এদিকে নজরদারি দেওয়ার প্রয়োজন, কারণ যাতায়াতে কড়াকড়ি এবং অনিশ্চয়তা, জমির মালিকানার ক্ষেত্রে অনিশ্চয়তা, কারণ সীমান্তবর্তী এলাকার অনেক পাহাড়ি অঞ্চল, পাহাড়ি জমি, এগুলোর মালিকানার ক্ষেত্রে সরকারি এবং বেসরকারি সকল কিছুর ক্ষেত্রে একটা বড় অসুবিধা দেখা দেয়। সম্ভাব্য সমাধান এবং উত্তরণের উপায় সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলছি। তার মধ্যে রয়েছে যৌথ সীমান্ত সম্মেলন এবং সহযোগিতা। এক্ষেত্রে আমি আপনাদের সাথে যে বিষয়টি কথা বলতে চাচ্ছি তা হচ্ছে, এখানে যৌথ সীমান্ত সম্মেলনের ক্ষেত্রে সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত পতাকা বৈঠক এবং যৌথ টহল জোরদার করতে হবে। এক্ষেত্রে এগুলো করতে পারলে উভয় দেশের জন্য ভালো, কারণ একটা মৃত্যু হয়তো কিছু না, কিন্তু এগুলো থেকে একটা সম্পর্কের অবনতি ঘটে, প্রতিবেশী দেশের সাথে এই যে বন্ধুসুলভ আচরণের অবস্থা অবনতি ঘটে। এই জন্য এগুলো দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাছাড়া আরো কিছু বিষয়ে কথা বলছি। কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়ন, যেমন সীমান্তবর্তী এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ইপিজেড স্থাপন, কুটির শিল্পের প্রসারের মাধ্যমে স্থানীয় তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এগুলো করা খুবই প্রয়োজন। সিদ্দিক বিজনেস ট্যুরিজম ইউটিউব চ্যানেলে আমি কথা বলছি গুরুত্বপূর্ণ জেলাগুলো নিয়ে, যেগুলো আসলে
দেখতে সুন্দর, কিন্তু এগুলোর ভিতরের কিছু অসুবিধার সম্পর্কে আমরা কথা বলছি। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করার প্রয়োজন। ইপিজেড এবং স্থাপন কুটির শিল্পের পাশাপাশি সীমান্ত বাণিজ্যের প্রসার ঘটাতে হবে। বৈধ বাণিজ্য বৃদ্ধির জন্য স্থলবন্দর এবং সীমান্ত হাটগুলোর আধুনিকায়ন করা প্রয়োজন, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা করবে এবং চোরাচালান কমাবে। অর্থাৎ সীমান্তবর্তী জেলার যত জেলা রয়েছে সেখানে আধুনিকায়ন করার প্রয়োজন রয়েছে। আধুনিকায়নের ক্ষেত্রে যে হাট বাজার আধুনিকায়ন, যেমন আরো উন্নত করতে হবে, নেটওয়ার্ক সমস্যা দূর করতে হবে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে, স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে সকল ক্ষেত্রে একটু বেশি নজরদারি দেওয়ার প্রয়োজন। কড়া নজরদারি এবং প্রযুক্তিগত ব্যবহার, চোরাচালান রোধে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ সম্পন্ন করা এবং স্পর্শকাতর এলাকাগুলোতে সিসিটিভি, ড্রোন ব্যবহারের মাধ্যমে নজরদারি বাড়ানো যায়। সচেতনতা বৃদ্ধির করা, যেমন আর্থসামাজিক সহযোগিতা, সীমান্তবর্তী দরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং সীমান্ত সংক্রান্ত আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন ফুটহাল ভূমিকা নিতে হবে। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। কথা হবে নতুন কোনো কন্টেন্টে, নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। গুড বাই।